আসসালামু আলাইকুম। টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা নতুন আরেকটি সৃজনশীল নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছি। দেখো, এখানে লেখা আছে সপ্তম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। অর্থাৎ এখানে কয়েকজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে, যা বিষয় হচ্ছে গণিত। দেন কিছু প্রশ্ন দিয়েছে, আমরা এক এক করে এখন সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন কয়ের সলিউশনে যাচ্ছি আমরা। দেখো, এখানে প্রশ্নে বলেছে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটি লিখো, যা আমরা পূর্বেই শিখে এসেছি যে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটি হলো শ্রেণী সংখ্যা ইকুয়াল টু পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যাপ্তি অথবা শ্রেণী ব্যবধান। তাহলে আমরা এখন সেটাই লিখব যে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটি হলো। তাহলে আমরা এখন এখানে পাচ্ছি যে শ্রেণী সংখ্যা ইকুয়াল টু পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। আমাদের প্রথম প্রশ্নে জানার বিষয় ছিল যে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটি লিখো। তাহলে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটি হচ্ছে শ্রেণী সংখ্যা ইকুয়াল টু পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। আমরা শ্রেণী সংখ্যা, পরিসর এবং শ্রেণী ব্যবধান সম্পর্কে পূর্বে অবশ্যই খুব ভালোভাবে জেনেছি। শ্রেণী সংখ্যাটা হচ্ছে আমাদের গণসংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যে ছকটা প্রয়োজন হয় তার ঘর সংখ্যা। পরিসর হচ্ছে যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মধ্যে যে ব্যবধানটা থাকে তার সাথে এক যোগ করে যে পরিসরটা পাই সেটাই হচ্ছে পরিসর। এবং শ্রেণী ব্যবধান হচ্ছে শ্রেণী ব্যাপ্তিতে যে একটা পরিসীমা থাকে, একটা সংখ্যা থেকে আরেকটা সময় যে লিমিট থাকে, এই লিমিটটাই হচ্ছে তার শ্রেণী ব্যবধান। যেমন 40 থেকে 45 বা 40 থেকে 50 এই পর্যন্ত যে লিমিটটা থাকছে সেটাই হচ্ছে তার শ্রেণী ব্যবধান। যেমন আমরা 40 থেকে যদি 45 মনে করি তাহলে তার লিমিটেশন হচ্ছে এখানে 6, এবং 40 থেকে যদি 49 মনে করি সেখানে তার লিমিটেশন হচ্ছে 10। সুতরাং শ্রেণী ব্যবধান হচ্ছে প্রথমটা হচ্ছে 6 এবং পরেরটা হচ্ছে 10। তাহলে এই হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে শ্রেণী সংখ্যা, পরিসর এবং শ্রেণী ব্যবধান সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখন। তাহলে আমাদের প্রথম প্রশ্নের আনসার এ পর্যন্তই। এই হচ্ছে আমাদের ক প্রশ্নের, অর্থাৎ প্রথম প্রশ্নের আলোচনা। এখন আমরা দ্বিতীয় প্রশ্ন খ নিয়ে আলোচনা করব। দেখো, দ্বিতীয় প্রশ্নে বলেছে একটা গণসংখ্যা সারণী তৈরি করো। আমাদের শুধুমাত্র বলা হয়েছে এখানে একটা সারণী তৈরি করতে। সারণী তৈরি করার আগে আমাদের যে জিনিসটা প্রয়োজন, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, দেন সেখান থেকে আমরা একটা পরিসর নির্ণয় করতে পারবো। দেন তারপরে আমরা একটা শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান ধরে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করতে পারবো বা একটা গণসংখ্যা সারণী তৈরি করতে পারবো। তাহলে প্রথমে আমাদের যে জিনিসটা এখানে প্রয়োজন হবে যে উপাত্তের সর্বোচ্চ সংখ্যা। দেখো, এখানে আমরা খোঁজ করে পাইতে পারি যে এখানে সর্বোচ্চ সংখ্যা কোনটি। এখানে সর্বোচ্চ সংখ্যা এইটা যে 99, কারণ আমরা জানি যে 3 অঙ্কের কোনো সংখ্যা এখানে নেই, আমি লেখার সময় দেখেছি। তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 99 এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 22। তাহলে আমরা এখানে লিখতে পারি যে উপাত্তের সর্বোচ্চ সংখ্যা 99 অর্থাৎ 99 এবং সর্বনিম্ন সংখ্যা কত, 22। সুতরাং আমরা এখন লিখতে পারি পরিসর ইকুয়াল টু এই বড় সংখ্যাটার মধ্যে ছোট সংখ্যাটা বাদ দিব, দেন তাদের সাথে 1 যুক্ত করব। তাহলে আমরা পাচ্ছি 77 যোগ 1 ইকুয়াল টু 78। এই হচ্ছে আমরা পাইলাম পরিসর। এখন দেখো, গণসংখ্যা সারণী তৈরি করতে বলেছে আমাদের। গণসংখ্যা সারণী তৈরি করতে আমাদের আরেকটা বিষয়ের প্রয়োজন হচ্ছে, সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা। আমরা এখানে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র লিখেছি প্রথম প্রশ্নে, অর্থাৎ ক নম্বর প্রশ্নে, বাট আমরা জানি না যে এই প্রশ্নে আমাদের কতটা শ্রেণী সংখ্যা লাগবে। তাহলে আমরা এখন শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের একটা শ্রেণী ব্যবধান ধরে নিতে হবে। যদি আমরা মনে করি যে শ্রেণী ব্যবধান আমাদের 10, তাহলে শ্রেণী সংখ্যা কত হয় সেটা আমরা এখন কাউন্টিং করি। দেখো, এখানে তাহলে আমরা পাচ্ছি যে শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করি। সুতরাং শ্রেণী সংখ্যা ইকুয়াল টু 78 ডিভাইডেড বাই আমাদের কত হচ্ছে এখানে শ্রেণী সংখ্যা হচ্ছে, অর্থাৎ এখন ইকুয়ালস টু আমরা যদি শ্রেণী ব্যবধান 10 ধরেছে, আরেকবার খেয়াল করো যে শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করি। তাহলে শ্রেণী সংখ্যা ইকুয়াল টু 78 হচ্ছে আমাদের পরিসর ছিল এবং নিচে আসছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান আমাদের 10, তাহলে এটা দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 7.80 বা 7.8। তাহলে এটা আমরা প্রায় 8। কেন প্রায় 8 লিখলাম? কারণ 7-এর পরে যদি দশমিকের পরে কোনো সংখ্যা বা অঙ্ক থাকে তাহলে সেটাকে আমরা মনে করবো কি 7 ঘরের পরে আরেকটা ঘর যাচ্ছে, তার মানে আমাদের শ্রেণী সংখ্যা হবে 8টা ঘর সম্বলিত। অর্থাৎ আমরা এখন যদি গণসংখ্যা নির্ণয় করতে চাই সেখানে আমাদের ঘর সংখ্যা হবে 8টি। তাহলে এখানে আমরা শ্রেণী সংখ্যা পেলাম 8। তাহলে এখন আমরা শ্রেণী ব্যবধান 10 ধরে গণসংখ্যা সারণী তৈরি করব। সুতরাং এখন আমরা লিখতে পারি শ্রেণী ব্যবধান 10 ধরে গণসংখ্যা সারণী নিম্নরূপ। তাহলে এখন আমরা ছকটি এখানে স্থাপন করি, অর্থাৎ ছকটি অঙ্কন করব।
দেখো আমরা এখানে লিখেছি যে শ্রেণী ব্যবধান 10 ধরে গণসংখ্যা সারণী নিম্নরূপ। আমরা শ্রেণী ব্যাপ্তি, ট্যালি এবং গণসংখ্যা, এখানে 3টা পয়েন্টস আছে। শ্রেণী ব্যাপ্তির অংশটা দেখো করা আছে যে আমরা শ্রেণী ব্যাপ্তি সর্বনিম্ন 21 থেকে ধরেছি। আমাদের শ্রেণী ব্যাপ্তির এক্ষেত্রে সর্বনিম্ন সংখ্যা ছিল 22। আমরা 22 অবশ্যই নিতে পারবো, তার কম নিতে পারবো বাট তার বেশি নিতে পারবো না। এবং সর্বোচ্চ সংখ্যা এখানে কত হচ্ছে 99 অর্থাৎ 99। আমরা 21 বা এখানে যে 21 ধরেছি, কেন ধরেছি সেটা কারণ একটু ব্যাখ্যা করি। এখানে আছে আমাদের 22, আমরা 21 ধরেছি এই কারণে যেহেতু তাদের শ্রেণী ব্যবধান 10, তাই আমরা 10 ব্যবধানে যদি নেই তাহলে 21 থেকে 30 এবং 31 থেকে 40 অর্থাৎ একটা সম্পূর্ণ ভালো একটা সংখ্যা আসছে, যার কারণে আমরা নিয়েছি যে 21 থেকে 30, তারপর 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, তারপর 61 থেকে 70, এভাবে কি একটা ভালো একটা আমরা সংখ্যা পাচ্ছি, যার কারণে আমরা নিয়েছি যে 21 থেকে ধরেছি। এর 1, 2, 3 আমাদের যদি পূর্ণ সংখ্যা বা একটা ভালো কমপ্লিট সংখ্যা থাকে তাহলে আমরা তার কম থেকে নিতে পারবো, তাই আমরা কম থেকে নিয়েছি যে 21 থেকে শুরু করেছি। এর বেশি থেকে আমরা নিতে পারবো না। যদি আমরা 22-এর উপরে অর্থাৎ 23, 24 থেকে শুরু করি তাহলে আমাদের এখান থেকে 22 সংখ্যাটি অর্থাৎ যে শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর যদি কারো 22 থাকে তাহলে আর এর মধ্যে আসবে না, যার কারণে আমাদের সেখান থেকে নিলে হবে না। যার কারণে আমরা কি করেছি যে সর্বনিম্ন যে সংখ্যা আছে তার কম থেকে, অর্থাৎ আমরা 22 ছিল তার 1, 2, 3, 4 কম থেকে নিতে পারবো, তাই আমরা 1 কম থেকে নিয়েছি। এখন আমরা দেখব যে এই সংখ্যাগুলো এই ট্যালি চিহ্ন দ্বারা আমরা চিহ্নিত করব, দেন আমরা গণসংখ্যায় স্থাপন করব অথবা গণসংখ্যায় আমরা স্থাপন করব। তাহলে দেখো ট্যালিতে প্রথম আমরা পাই যেটা 41 কোন ঘরে আছে, 41 আছে তৃতীয় ঘরে। এরপর আছে 83 আছে ঠিক এখানে। এরপর আছে 82, সেটাও ঠিক এখানে। এরপর আছে 90, সেটাও ঠিক এখানে। এরপর আছে 97, সেটা আছে লাস্ট ঘরে। এরপর আছে 56, এটা আছে এই ঘরে। এরপর আছে 73, এটা আছে এই ঘরে। এরপর আছে 84, এটা আছে এই ঘরে। এরপর আছে 50, এটা আছে এই ঘরে, তৃতীয় ঘরে। এরপর আছে 92, এটা ঠিক লাস্ট ঘরে। এরপর আছে 42, এটা আমাদের তৃতীয় ঘরে। এরপর আছে 55, এটা আছে চতুর্থ ঘরে। এটা আছে 62, এটা আছে পঞ্চম ঘরে। এরপর আছে 63, এটাও আমাদের পঞ্চম ঘরে। 96, ঠিক লাস্ট ঘরে। 41, তৃতীয় ঘরে। 71, এই ঘরে। 77, এই ঘরে। 78, সেম একই ঘরে। 22, প্রথম ঘরে। 48, দ্বিতীয় ঘরে। 46, এটাও আমাদের দ্বিতীয় না, সরি আগেরটা ছিল তৃতীয় ঘরে, এটাও সেই তৃতীয় ঘরে। 33, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ঘরে। 44, এটা হচ্ছে তৃতীয় ঘরে। 33, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ঘরে। 44, এটা হচ্ছে তৃতীয় ঘরে। 61, এটা হচ্ছে এই ঘরে। 66, এটা হচ্ছে একই ঘরে। 62, এটা সেম একই ঘরে। এবার আসলো 63, এই ঘরে। 64, সেম একই ঘরে। 53, এই ঘরে। 60, সেম একই ঘরে। 50, তৃতীয় ঘরে। 72, ঠিক এই ঘরে।
67 এই ঘরে, 99 লাস্ট ঘরে, 83 ঠিক এই ঘরে, 85 সেম একই ঘরে, 68 এই ঘরে, 69 এই ঘরে, 45 এই ঘরে, 22 প্রথম ঘরে, 27 প্রথম ঘরে, 31 দ্বিতীয় ঘরে, 22 প্রথম ঘরে, 67 ঠিক এই ঘরে, 65 সেম একই ঘরে, 64 সেম একই ঘরে, 88 এই ঘরে। তাহলে দেখো আমরা এখন গণসংখ্যা কত পাচ্ছি সেটা আমরা যদি এখন লিখি, তাহলে এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি 3, এখানে পাচ্ছি 10, এখানে পাচ্ছি 5, এখানে পাচ্ছি 12, এখানে পাচ্ছি 5, এখানে পাচ্ছি 7, এখানে পাচ্ছি 4। তাহলে এখানে মোট কত হচ্ছে? মোট আসছে কত? দেখো 7, 17, 17 আর 5 হচ্ছে 22, 22 আর 12 হচ্ছে 34, আর 5 হচ্ছে 39, 39 আর 6 হচ্ছে 39, আর 7 46, আর 4 50। তাহলে এখানে মোট পাচ্ছি আমরা 50। অর্থাৎ এখানে সপ্তম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। তার মানে এখানে সপ্তম শ্রেণীর মোট শিক্ষার্থী ছিল 50 জন। তাহলে এই ছিল আমাদের প্রথম এবং দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা। দ্বিতীয় প্রশ্নের আলোচনাটা আরেকবার একটু বলি। আমাদের দ্বিতীয় প্রশ্ন বলেছিল যে একটি গণসংখ্যা সারণী তৈরি করো। আমরা লিখলাম যে এখানে উপাত্তের সর্বোচ্চ সংখ্যা 99 এবং সর্বনিম্ন সংখ্যা 22, সুতরাং পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে এখানে আমরা পাচ্ছি 77 যোগ 1 ইকুয়াল টু 78। তাহলে এখন শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণী সংখ্যা আমরা নির্ণয় করব। শ্রেণী সংখ্যা ইকুয়াল টু 78 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু আমরা পাচ্ছি 7.80। সুতরাং প্রায় 8, অর্থাৎ শ্রেণী সংখ্যা আমাদের 8 ঘর নিতে হবে। তাহলে শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণী সংখ্যা সারণী নিম্নরূপ। আমরা যে শ্রেণী সংখ্যা সারণী নিম্নরূপ করেছি, অর্থাৎ গণসংখ্যা সারণী নিম্নরূপ, শ্রেণী ব্যাপ্তি, ট্যালি এবং গণসংখ্যা, এই তিনটা বিষয় নিয়ে আমাদের একটা সারণী তৈরি করতে হবে। শ্রেণী ব্যাপ্তির সর্বনিম্ন সংখ্যা আমরা 21 ধরেছি, কারণ কি 22 যে সর্বনিম্ন সংখ্যা, সেই সংখ্যা অথবা তার থেকে কম আমরা সংখ্যা ধরতে পারবো, তাই আমরা 21 থেকে শুরু করেছি। এবং ট্যালি, এই সংখ্যাগুলো বসিয়ে আমরা ট্যালি নির্ণয় করেছি। দেন ট্যালির সংখ্যাটাই হচ্ছে গণসংখ্যা। তাহলে এই ছিল আমাদের প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের আলোচনা। আমরা এখন তৃতীয় প্রশ্নের আলোচনায় যাব। দেখো তৃতীয় প্রশ্নে বলেছে তথ্যগুলোকে একটি আয়তলেখের মাধ্যমে উপস্থাপন করে সেখান থেকে প্রচুরক নির্ণয় করো। যেহেতু এখানে আয়তলেখ এবং প্রচুরক নির্ণয় করতে হবে এবং সাথে আমাদেরকে আয়তলেখ স্থাপন করতে হবে, তাই তোমাদের এখন আমরা সরাসরি খাতা কলমে নিয়ে যাচ্ছি। দেন সেখান থেকে আমরা এখন আয়তলেখ স্থাপন করে তোমাদের প্রচুরক নির্ণয় করে দেখাবো। আমরা এখন চলে এসেছি তৃতীয় প্রশ্ন, অর্থাৎ গ নাম্বার প্রশ্নের সলিউশনে। তাহলে গ নাম্বার প্রশ্নটা আমরা পড়ে আসি। প্রশ্নে আছে তথ্যগুলোকে একটি আয়তলেখের মাধ্যমে উপস্থাপন করে সেখান থেকে প্রচুরক নির্ণয় করো। অর্থাৎ আমাদের যে তথ্য ছিল সেখান থেকে আমরা একটা আয়তলেখ নির্ণয় করব, দেন সেখান থেকে একটা প্রচুরক নির্ণয় করে তোমাদের দেখাবো। তাহলে দেখো আমাদের এখানে একটা চিত্র অঙ্কন করা আছে, ঠিক এই চিত্রটাই হচ্ছে তার আয়তলেখ এবং প্রচুরক আমরা নির্ণয় করেছি। তোমাদেরকে এখন বুঝিয়ে বলবো। দেখো আমরা প্রথমেই লিখেছি যে খতে প্রাপ্ত সারণী ব্যবহার করে, অর্থাৎ আমরা খতে যে সারণী পেয়েছি সেই সারণীটা আমরা ব্যবহার করব, দেন আমরা ছক কাগজ অঙ্কন করব। অর্থাৎ আমি করে রেখেছি, তোমাদেরকে বোঝাবো। এখন দেখো এরপর লেখা আছে ছক কাগজের এক্স অক্ষে, এই যে এক্স অক্ষে যে আমরা আনুভূমিক বরাবর এক্স অক্ষটা নিয়েছি, এই অক্ষটাকে বলা হয় এক্স অক্ষ। এরপর বলেছে শ্রেণীব্যাপ্তির 1 ঘর সমান 2 একক। অর্থাৎ শ্রেণীব্যাপ্তি নিয়েছি আমরা এই যে এক্স অক্ষ বরাবর যে আনুভূমিক দিকে 1 ঘর সমান 2 একক। তার মানে দেখো আমাদের এখানে একটা ডিস্টেন্সটা খেয়াল করো, 20 থেকে 30 গেছে
এখানে 5টা ঘর গেছে, বাট হচ্ছে আমাদের একক গেছে কত 10। যেমন 20 থেকে আমরা যদি কাউন্ট করি 30 পর্যন্ত, তাহলে 10 ঘর লাগতো যদি এক একক সমান 1 ঘর ধরতাম। তাই আমরা ধরে নিয়েছি 1 ঘর সমান 2 একক। তাই আমরা এখানে বলে দিলাম যে 1 ঘর সমান 2 একক। এটা হচ্ছে এক্স অক্ষের বরাবর। দেন এরপর বলেছে এবং ওয়াই অক্ষে গণসংখ্যার 1 ঘর ইকুয়াল টু 1 একক নিয়ে আয়তলেখ আঁকি। তার মানে গণসংখ্যাটা হচ্ছে আমাদের উলম্ব বরাবর, যেটা উপরের দিকে, এদিকে আমরা নিয়েছি ঠিক 1 ঘর সমান 1 একক। আর আমরা আনুভূমিক দিকে কত নিলাম? 1 ঘর সমান 2 একক। এখন আমরা একটা চিত্র অঙ্কন করব বা আয়তলেখ অঙ্কন করব। তাহলে এর আগে আবার লেখা আছে, দেখো যে 0 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো বোঝাতে ভাঙা চিহ্ন দেওয়া হয়েছে। কারণ এখানে যে আমরা মাত্র 5টা ঘর নিয়েছি, কিন্তু এর মধ্যে আমাদের কি আছে? অনেকগুলো সংখ্যা আছে, 0 থেকে 20 পর্যন্ত শ্রেণী ব্যাপ্তি আছে, যার কারণে আমরা বলে দিয়েছি এখানে যে 0 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো বোঝাতে ভাঙা চিহ্ন দেওয়া হয়েছে। এখন আমরা ছক কাগজটি তোমাদের তাহলে একটু বোঝাই দিই। গ্রাফটি এখানে আমাদের শ্রেণী ব্যাপ্তি ছিল 20 থেকে 30, সেখানে আমাদের গণসংখ্যা ছিল 5। তাই দেখো 20 থেকে 30 10 ডিস্টেন্স, বাট আমাদের গেছে কত? 5 ঘর। আর ওপরের দিকে আমরা নিয়েছি 1 ঘর ইকুয়াল টু 1 একক, তাই আমাদের ওপরের দিকে 5 গণসংখ্যায় 5 ঘরই গেছে। তাহলে এই আয়তটা হচ্ছে আমাদের ঠিক এই পর্যন্ত। পরবর্তীটা হচ্ছে 30 থেকে 40, এদিকে আমরা ঠিক 5 ঘরই নিয়েছি, কারণ 1 ঘর সমান আমরা 2 একক ধরেছি। আর উপরের দিকে আমাদের গেছে 3 ঘর, এখানে আমাদের গণসংখ্যা ছিল 3, তাই আমাদের 3 ঘর গেছে। ঠিক এই পর্যন্ত হয়েছে আয়তলেখটা। এর পরবর্তীটা ছিল আমাদের 10 গণসংখ্যা, তাই 10 ঘর পর্যন্ত গেছে। এর পরবর্তীটা ছিল আমাদের 4 গণসংখ্যা, তাই 4 ঘর পর্যন্ত গণসংখ্যা গেছে। এরপরেরটা ছিল আমাদের যেমন 60 থেকে 70 যখন হয় শ্রেণীব্যাপ্তি, তখন আমাদের গণসংখ্যা ছিল সর্বোচ্চ, এখানে ছিল গণসংখ্যা 13, তাই উপরের দিকে অর্থাৎ উলম্ব বরাবর 13 ঘর পর্যন্ত গেছে। এরপরে আয়তলেখটা ঠিক 70 থেকে 80 শ্রেণীব্যাপ্তি তখন তাদের গণসংখ্যা ছিল 5, তখন তারা উপরের দিকে অর্থাৎ উলম্ব বরাবর 5 ঘর গেছে। তাহলে কি দেখো এই যে একটা প্রত্যেকটাই কিন্তু এক একটা আলাদা করে আয়তলেখ, অর্থাৎ আয়তক্ষেত্র থেকে আয়তলেখ তৈরি হয়েছে। এটা প্রত্যেকটা একটা আয়তক্ষেত্র। দেন এই টোটালটা মিলে আমরা একটা বলি আয়তলেখ। দেন তারপরে গেছে 80 থেকে 90, ঠিক এখানে এই শ্রেণীব্যাপ্তিতে তার গণসংখ্যা ছিল 7, তাই উপরের দিকে ঠিক 7 ঘরই গেছে, কারণ আমরা পূর্বেই বলে দিয়েছি যে 1 ঘর সমান 1 একক। এরপর আমাদের লাস্ট অপন 90 থেকে 100, এখানে গণসংখ্যা ছিল আমাদের 4, তাই উপরের দিকে বা উলম্ব বরাবর 4 ঘর গেছে। তাহলে প্রত্যেকটা কি একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে আমাদের। এখন দেখো এই যে আয়তক্ষেত্র থেকেই কি সবগুলো মিলেই আমরা বলি একটা আয়তলেখ। এখান থেকে প্রশ্নে আমাদের আরেকটু বলেছে যে প্রচুরক নির্ণয় করে দেখাও বা প্রচুরক নির্ণয় করো। আমরা এখন তাহলে প্রচুরকটা নির্ণয় করে দেখাবো। প্রচুরক বলতে আমরা বুঝি যে শ্রেণী ব্যাপ্তিতে সর্বোচ্চ গণসংখ্যা বিদ্যমান থাকে, ঠিক সেটাকেই নির্ধারণ করা হয়। দেন ওই শ্রেণী ব্যাপ্তির মধ্যেই তার প্রচুরক থাকে। তাহলে দেখো আমরা এখন যদি ভাষায় বলতে চাই এটা, তাহলে এভাবে বলতে পারি যে আয়তলেখ থেকে প্রতীয়মান হয় যে গণসংখ্যার প্রাচুর্য কোথায় বেশি। গণসংখ্যার প্রাচুর্য এই যেখানে বেশি, মানে গণসংখ্যা বেশি আছে কোনটায়, ঠিক এই শ্রেণী ব্যাপ্তিতে গণসংখ্যা বেশি আছে, সর্বোচ্চ 13। তাহলে আমরা মনে করব সুতরাং গণসংখ্যাটা তার হচ্ছে প্রচুরকটা এই শ্রেণীতে বিদ্যমান, এবং এই শ্রেণীতে এখন বিদ্যমান, বাট আমরা কিভাবে নির্ণয় করব? আমাদের ঠিক এই যে এই শ্রেণীর উপরিভাগ থেকে এই যে উপরিভাগের দুই যে কৌণিক বিন্দু দুটো আছে, তাহলে ঠিক আমরা এখন যে কাজটা করব, এই কৌণিক বিন্দু থেকে আড়াআড়িভাবে দুইটা রেখাংশ টানবো, যা আগের এবং পরের, এই যে আগের বলতে আগেরটা এবং পরের বলতে আগের বলতে পূর্বেরটা এবং পরের বলতে এর পরে যেটা আছে, এই দুইটা আয়তক্ষেত্রের সাথে কি আড়াআড়িভাবে আমরা সংযোগ করব। সংযোগ করলে এই যে সংযোগ দুইটা রেখা, এই রেখা দুইটা যে বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ দেখো আমাদের ঠিক এই বরাবর একটা বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটা থেকে আমরা একদম আনুভূমিক বরাবর একটা লম্ব রেখা টানবো। এই লম্ব রেখাটা যে বিন্দুতে ছেদ করবে আনুভূমিকের সাথে, ঠিক সেই বিন্দুটাই হয় তার প্রচুরক বিন্দু। তাহলে আরেকবার খেয়াল করো, আবার বলি আমি যে এখানে আমাদের এই শ্রেণীতে হচ্ছে গণসংখ্যা সর্বোচ্চ বিদ্যমান, সেটা হচ্ছে 13। ঠিক আমরা তাহলে মনে করলাম যে এই শ্রেণীতে আমাদের প্রচুরক বিদ্যমান, তাই আমরা করলাম কি এর কৌণিক দুই বিন্দু থেকে এর আগের এবং পরের আয়তলেখের সাথে কি করলাম, একটা
আড়াআড়িভাবে একটা রেখা সংযোগ করলাম। দেন সংযোগ করার পর তারা এই যে রেখা দুইটা টানছি কৌণিক বিন্দু থেকে আড়াআড়িভাবে, তাহলে তাদের একটা কি ক্রস ম্যাচ হয়েছে, অর্থাৎ ক্রসিং হয়েছে। এখানে একটা বিন্দু তৈরি হয়েছে, এই যে ছেদবিন্দু। এই ছেদবিন্দু থেকে আমরা আনুভূমিক বরাবর একটা লম্ব রেখা টানবো। দেন এই লম্ব রেখাটা আনুভূমিকের সাথে শ্রেণীব্যাপ্তির যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাই হবে আমাদের প্রচুরক বিন্দু। দেখো এখানে 60 এবং 70 ঠিক এর মাঝামাঝি একটা বিন্দুতে ছেদ করেছে, তার মানে আমরা বুঝতে পারছি এটা 65 বিন্দুতে ছেদ করেছে। তার মানে আমরা বলতে পারি তাহলে এখানে প্রচুরক হচ্ছে আমাদের 65। তাহলে দেখো এই ছিল আমাদের এই আলোচনার বিষয়। তৃতীয় প্রশ্ন নিয়ে এই ছিল আমাদের আলোচনা। এখন দেখো আমি তোমাদের আরেকটা জিনিস বুঝাই দিচ্ছি। আমি যে তৃতীয় প্রশ্নের উত্তরটুকু বললাম সেটার অংশটুকু তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিতে পারবা বা দেখে নিতে পারবা একটু। আমি এটা দেখেও একবার পড়ে শোনাচ্ছি তোমাদের। দেখো আয়তলেখ থেকে প্রতীয়মান যে গণসংখ্যার প্রাচুর্য, গণসংখ্যার প্রাচুর্য বলতে গণসংখ্যা সব থেকে বেশি ছিল কোন শ্রেণীতে? 60 থেকে 70, আমরা যেটা আগেই বলেছি তোমাদের। সুতরাং প্রচুরক এই শ্রেণীতে বিদ্যমান। প্রচুরক তাহলে কোন শ্রেণীতে? এই শ্রেণীতেই বিদ্যমান। প্রচুরক নির্ণয়ের জন্য আয়তের উপরিভাগের, ওই যে আমরা বলেছিলাম যে আয়তলেখের উপরিভাগের, অর্থাৎ যে আয়তটা ছিল আমাদের এককভাবে এই যে 60 থেকে 70 শ্রেণীতে, সেটার কি কৌণিক বিন্দু থেকে দুইটি আড়াআড়ি রেখাংশ আগের ও পরের আয়তের উপরিভাগের কৌণিক বিন্দুর সাথে সংযোগ করি। দেন কি হয়েছে? এদের ছেদবিন্দু থেকে সংশ্লিষ্ট ভূমির ওপর লম্ব টানি। দেখো কি বলেছে? ভূমির ওপর লম্ব টানি। তাহলে লম্ব কি হবে? এক্স অক্ষে যেখানে মিলিত হয় তা এর ব্যাপ্তি নির্ধারণ করে। এর কি নির্ধারণ করে? ব্যাপ্তি নির্ধারণ করে। তাহলে এই যে নির্ধারিত ব্যাপ্তি হলো আমাদের প্রচুরক। চিত্র হতে দেখা যায় যে প্রচুরক তাহলে কত হচ্ছে? 65। তাহলে এই ছিল আমাদের তৃতীয় প্রশ্ন নিয়ে আলোচনা। আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।